স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। মধ্যরাতে উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ট্রেন ধর্মঘট তুলে নিলেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে ২৬ ঘন্টা পর সারা দেশে শুরু হয় ট্রেন চলাচল। উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবিরের বেইলি রোডের বাসভবনে বৈঠক শেষে রাত ২:৩০টায় ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বৈঠকে ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় ট্রেন যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন ইউনিয়নের নেতৃবৃন্দ। এখন থেকে আরএল আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি ওনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে ১৬০ বছর থেকে ওইটা উনি করে দিবে। আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন কাজে ফিরে যায়। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। ১৫ দিনের মধ্যে ৭ কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং ১ মাসের মধ্যে এর কার্যক্রম শুরুর আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনকারীদের পিটিয়ে আহত করাদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। সচিবালয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও নতুন করে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুরে ৭ কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে আহত কলেজ শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন। ২৪ ঘন্টার মধ্যে ওই সংঘর্ষে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা। আগে থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬ দফা দাবি সহ আরও অতিরিক্ত বেশ কিছু বিষয় নিয়ে সরকার কাজ করবে বলেও ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। মঙ্গলবার ঘোষণার পর নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘ ১০ দিনের আন্দোলনের পর অশ্রুজ্জ্বলে ভাসলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। নফল নামাজ আদায় করে ২ হাত তুলে লুটিয়ে পড়েন মোনাজাতে। এর আগে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। পরে মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে শেষে আসে সুখবর। বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে। দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। আমাদের স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণের সকল পদে নিয়ে আসবেন এই ঘোষণা করেছেন আমাদের। সরকারের এই ঘোষণায় নিজেদের অসহায়ত্ব লাঘব হবে, সম্মানের সাথে বাঁচতে পারবেন এমন প্রত্যাশা ইবতেদায়ী শিক্ষকদের। মেরাজের এই উসিলা দিয়া আজকে আমাদের এই সব কিছু আল্লাহ পাক কবুল করে নেছে। আমরা এই ঘোষণা শুনে আসক্তি হয়েছি এবং আমাদের আত্মা একটু শান্তি পেয়েছি। এই বর্তমান সরকারের আমলে আমরা জাতীয়করণ ঘোষণা পাইছি, এই জন্য সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে এখন ছেলে মেয়েদের সঙ্গে ভালোভাবে থাকতে পারি। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাই থেকে আবারও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তাহলে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ৫ই আগস্টের মতো হবে। দেশের ৩ জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন তিনি।
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালা। ৩ জেলার এই কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, যে কোনো পর্যায়ে নেতাকর্মীরা অন্যায় বা খারাপ কাজে যুক্ত হলে তাদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো দল জনবিচ্ছিন্ন হলে পরিণতি হবে ৫ই আগস্টের মতো। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা ৫ই আগস্ট দেখেছি না? আমরা ৫ই আগস্ট দেখেছি। ৫ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। জনগণ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির কারণে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। শ্রমিক নেতাকে গ্রেপ্তারের পর ৩ দিন ধরে চলায় ধর্মঘটে 2 দিন তেমন কোনো সংকট না হলেও মঙ্গলবার সকাল থেকে পাম্পগুলো গ্রাহকদের জ্বালানি তেল দিতে হিমশিম খাচ্ছে। অনেক স্থানে পাম্প বন্ধ করে দেওয়া হচ্ছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে রবিবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে কর্মবিরতি পালন করছে সংগঠনটি। 3টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় যশোর, খুলনা সহ 15 জেলায় সরবরাহ বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সকালের মধ্যে ডিজেলের মজুদ কমে আসায় বিক্রয় বন্ধ রাখা হয়। গণপরিবহনগুলো ছাড়া খুব কম যানবাহনের কাছে ডিজেল বিক্রি করা হচ্ছে, তবে দুপুর পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি স্বাভাবিক ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তার বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। এদিকে 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পপতি এস আলমের ছেলে আহসানুল আলম, ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মাওলা সহ 52 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ পেয়ে সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে প্লট নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে অগ্রাধিকার ভিত্তিতে নেয়া বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগেও অনুসন্ধান চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে। ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এস আলমের ছেলে আহসানুল আলম, ব্যাংকের বর্তমান এমডি মনিরুল মাওলা সহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। আর 52 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 200 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। রীতিমতো আতঙ্কের মুখে রয়েছেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরপরই অভিবাসী নীতিতে কঠোরতায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত 956 জন, যাদের বেশিরভাগেরই অবস্থান শিকাগো ও টেক্সাস অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পরই এ নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। 21টি নির্বাহী পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই মধ্যে শিকাগো, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও মিয়ামি সহ বেশ কয়েকটি শহরে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে দেশের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE।
একই সাথে যুক্ত হয়েছেন আরও কয়েকটি কেন্দ্রীয় সংস্থা। দেশজুড়ে বসতবাড়ি, ক্লাব, বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 1000 অভিবাসীকে। শিকাগো শহরকে বলা হয় অভিবাসীদের বড় আবাস। এরই প্রেক্ষিতে সেখানে বাড়ানো হয়েছে গ্রেপ্তার অভিযান। আতঙ্কের কারণে অনেক জায়গায় সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। একই পরিস্থিতির শিকার দক্ষিণ সীমান্তবর্তী টেক্সাসের কয়েকটি শহরের জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই 64 জন যাত্রী নিয়ে একটি সামরিক বিমান মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলায় কাজ করা 1 ডজনেরও বেশি বিচার বিভাগের আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ডিপসিক বাজারে আসতেই তোলপাড় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া এই চ্যাটবটটির খরচ কম হওয়ায় মার্কিন এআই কোম্পানিগুলোর শেয়ার বিক্রির হিড়িক পড়ে। চীনের নতুন এআই মডেলকে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যের হুমকি হিসেবে দেখছেন অনেকে। বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এতদিন একচেটিয়া বাজার দখল করে রেখেছিল ওপেন এআইয়ের চ্যাট জিপিটি, গুগলের জেমিনাইয়ের মতো মার্কিন এআই প্রযুক্তি। তবে নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে এআই সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিল চীনের নতুন এআই চ্যাটবট, যা আগের যে কোনো মডেলের চেয়ে উন্নত বলে দাবি করা হচ্ছে। গেল সপ্তাহে বাজারে আসার পর খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে চীনা স্টার্টআপ ডিপসিকের নতুন এআই মডেল ডিপথিঙ্ক R1। এতে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে উত্তর তো দেবেই, পাশাপাশি কেন এ উত্তর দিল তারও যুক্তি তুলে ধরবে চ্যাটবটটি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। মার্কিন টেক জায়ান্টগুলো যেখানে এআই খাতে শত কোটি ডলার ঢালছে, সেখানে মাত্র $60 লাখ এই চ্যাটবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা স্টার্টআপ ডিপসিক। এদিকে ডিপসিক বাজারে আসার পর মার্কিন টেক প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির হিড়িক পড়ে। সোমবার এক লাফে $1 লাখ কোটি হারায় নিউ ইয়র্কের পুঁজিবাজার ওয়াল স্ট্রিট। সবচেয়ে বেশি বাজার মূল্য হারিয়েছে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। একদিনেই রেকর্ড $60,000 কোটি হারিয়েছে তারা। এনভিডিয়ার শক্তিশালী প্রসেসর ব্যবহার করেই এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়া হয়। এতদিন ধারণা ছিল এআই গবেষণায় বড় বাজেট এবং শক্তিশালী চিপ প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তি খাতে আধিপত্য বজায় রাখতে চীনে এনভিডিয়ার শক্তিশালী চিপ রপ্তানি বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেসব পাশ কাটিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল চীন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথেই থাকুন।